না না, ওরা তো সমস্যা হচ্ছে, তো জনগণের সমস্যার আশা করি না। আমি আশা করি ভারতের সমস্যা, ভারতের সমর্থন দরকার নাই ভারতের। এই যে চেতনা না আসলে বিএনপিও টিকবে না ছাত্র জনতার সাথে। ছাত্র জনতাকে সাথে নিয়ে যেতে হবে। সারুদ্দিন ভাই উচিত তো মামলা করা, মামলা করেন না এখনো। কে নিয়ে গেল, কোন বিওপি দিয়ে গেল বলতে হবে। আপনি দেখেন ভারতীয় মিডিয়াগুলি কি কি বলতেছে, আমাদের মিডিয়া চুপ, পররাষ্ট্র মন্ত্রণালয় চুপ, বলতেছে আমাদের চিটাগাং নিয়ে যাবে, ভারতের অংশ হবে, কি কি আদে বাদে কথা বলতেছে। তারা অনেক অপকর্ম করছে স্বাধীন হওয়ার পরের থেকে ভাই আপা। শান্তিবাহিনীর সৃষ্টি, প্রশিক্ষণ, আমাদের প্রায় 30,000 লোক মারা গেছে ভারতের জন্য। ভারত তো কখনো আমাদের মঙ্গল চায় নাই। তো ভারত তো এই জন্য ক্ষমতাইতে হবে, তাহলে আমাদের দেশপ্রেম ফিরে আসবে। আমরা ভারতের প্রতি সহানুভূতি দেখানোর কোনো স্কোপ নাই। হিল ট্যাক্স থেকে এখনো অশান্ত সব ভারত। আচ্ছা আপা, 24 ঘন্টায় দিন, এটা বিপ্লবী সরকার। আমি আগে সবসময় বলি, এই চেতনাই তো তারা ধারণ করে না। তারা মনে করে 10টা 4টা অফিস, ঘরে এসে রান্না বান্না করতে হবে বা অন্য কিছু করতে হবে। তো ঠিক না, তা 24 ঘন্টার দিন, সময় স্বল্পতা মানে বাইন্দা রাখা উচিত ছিল সেখানে। ভাগ্যের সাথে কালকে আমি ব্যস্ত ছিলাম, যাইতে পারি নাই, বড় লজ্জা। ওই উপদেশটা মেনে রাখা উচিত ছিল সেখানে। আপনার কাজ কি? আপনি এদের জন্যই তো এখানে গেছেন। খুব খারাপ লাগে, এই বড় বড় প্রতিষ্ঠান, আপনার বসুন্ধরা সহ অন্যান্য কোম্পানিগুলি, এরা ওষুধ ফিরিয়ে নিয়ে আসতে পারে না, ওখানে ডোনেট করতে পারে না, তার অ্যাডভার্টাইজমেন্টও হলো, পাশে দাঁড়াতে পারতো না। বদমাশগুলি তা না করে অন্য কাজ করতেছে। অসুস্থ ব্যক্তিরা আমাকে বলেছে যে একটা প্যারাসিটামলের জন্য কয়টা ডিপার্টমেন্টে ওদের ইয়ে করতে হয়, চিঠি দিতে হয়। আচ্ছা আপা, ওই লোকটা, অসুস্থ লোকটা কিভাবে প্যারাসিটামলটা আনবে? তার বউ দৌড়াচ্ছে বা ছেলে দৌড়াচ্ছে, ছেলে তো নাই, বাচ্চা, বউ দৌড়াচ্ছে, বেসিক্যালি তার ভাই দৌড়াচ্ছে। এই যে খরচটা অতিরিক্ত কে দিবে? এটা ভাবার চেষ্টা করেন। আমি তো আপনার কিছুদিন আগে বললাম যে অপরাধের ব্যাপারে, এখানেও একই সমস্যা। দুজনে খাবার তো হাসপাতাল দেয় না। এই তো তৃণমূলে যাইতে হবে সমস্যাগুলো। আমি যাওয়ার পর আপা যে গরম আর যে পরিবেশ, ওই লোকটাকে ধরে নিয়ে যায় বাথরুম নিয়ে যাবে, কিছুই তো নাই ওখানে। ইভেন ডাক্তারও নাকি ধমক দিত তাদেরকে। ওরা আমাদেরকে যেটা বলেছে আমার অনুষ্ঠানে, এখনো রেকর্ডেড আছে। ডাক্তার ধমক না আপা, আপনি অবাক হয়ে যাবেন যে তোমরা আন্দোলনে কেন গেছো। হ্যাঁ বলবে তো, ডাক্তাররা সবই তো ঢাকা শহরে যেগুলি, সব তো ম্যাক্সিমাম ওই দলের। বয়স্ক জ্ঞানী ডাক্তার তুই কথা বলবে না? তুই কথা বলছিস তো ওই দলের লোক, এখন চুপ করে আছে। মানে কতটা নির্লজ্জ জাতি আমরা। আমরা একটা জাতি কিন্তু সাহসী হয় বিশেষ কারণে। আমরা বেসিক্যালি আমরা সাহসী জাতি না আপা, আমরা রক্ষণ সেনের অনুসারী। সাহসী জাতি হলো অ্যারাবিয়ানরা, ফিলিস্তিনিরা, ইউরোপিয়ানরা। আমরা এলাম ঘর কোণে। আমার বাচ্চা অসুস্থ হলে আমি শিখে পড়ি, আর নাতি অসুস্থ হলে, আমার হয় না এখনো, নাতি অসুস্থ হলে পুরো চেইন অফ কমান্ড কলাপস করে, কলিমাল্লা ভাই ভালো জানবেন, এত অসুস্থ হয়ে পড়ি। আমরা যুদ্ধের জাতি না, কিন্তু আমরা একটা সাহসী, যেমন ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট সিস্টেমে ওয়ারে যুদ্ধ করতে ভারতের বিরুদ্ধে গর্ববোধ করে। এই ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট কখনো হারবে না যতদিন বাঁচবে। সেই আজকে যে বিপ্লবটাকে আমরা ধারণ করি, আমরা বাঙালি জাতি আর কোনোদিন হারবো না। এটাকে আমাদের ধারণ করতে হবে, এটাকে ধারণ করতে হবে, বুক সবার ধারণ করতে হবে। আমরা এটা গর্বের শাসক, একটা বিশাল পাথরকে আমরা সরাইছি, ভারতকে হারাইছি, সোজা কথা। আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, এটা আমরা যা আছে তাই খাবো, নিজেরটাই খাবো। এই চেতনা ধারণ না করলে তো আমি আগাইতে পারবো না। আপনি দেখেন হুতি, তারা মিসাইল বানাচ্ছে, কোনো খাবার নাই। আর আমি একটা সিএনজি বানাতে পারিনি, 50 বছর হয়ে গেছে। আপনার কি বল, মানে কি বলবো? 10 টাকা রাজনীতিবিদদের চুরি তো কম করে না এক একজনে, সব চোর। চোরের জন্য বিশেষ ব্যবস্থা করা উচিত, একটা প্রকাশে হাত কাটা দরকার। শুনতে খারাপ দেখা যাবে, বা তাই দরকার আসলে, রিজার্ভ। মানে শুনে লজ্জা লাগে, কিছু বলার নাই আমার। মানে কি বলবো আমি, এখনো সময় আছে। এনারা সংশোধন করে নিয়ে আসুক, বিপ্লবী চেতনা ধারণ করুক। এটা আমার বিশাল গর্বের জায়গা। এই বিপ্লবটাকে আমার নিয়ে যেতে হবে সামনে করে, জাতি হবে সাহসী ইনশাল্লাহ। আন্তর্জাতিক অভিযোগে যাওয়ার আগে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই গ্রুমের বিষয়ে। অনেকেই তো ভারতের মাধ্যমে গুম হয়েছে, মানে রয়ের প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল। তো এখানে কি গুম কমিশন সেটাতে বিব্রত কিনা যে তাদের বেশি খাটলে এগুলো বের হয়ে আসবে? এই যে গুম কমিশন, আইসিটির একটা আমরা দেখার পরে দেখলাম যে মামলার আইন পরিবর্তন হচ্ছে। শেখ হাসিনা এমন একটা প্রক্রিয়া করছে, আয়নাঘর বলতেছি, বাট এর কিন্তু বাংলা শব্দ নাই। যাদের গুম করে রাখা হয় এরকম বাংলা শব্দ নাই।
আমি ইংরেজি শব্দও নাই। এমন একটা অপরাধ নতুন করে সৃষ্টি করছে পৃথিবীতে শেখ হাসিনা, যার কোনো শব্দ নাই, বাংলা শব্দ নেই, ইংরেজি শব্দ নাই। এখন আইনও তার জন্য নাই, আইন সংশোধন করতে হচ্ছে। যারা গুম করে এটা হলো হিনিয়াস ক্রাইম, গ্রাম অঞ্চলে অন্য জায়গায় করে পেশাদার ক্রিমিনাল, এটা তো করছে সরকারি বাহিনী। এর দণ্ড কি হওয়া উচিত? চরম দণ্ড হওয়া উচিত। এই আইনটার মধ্যে সমস্যা। তারপর মনে করে আপনার ভারতে এক দেশের লোক আরেক দেশে নিয়ে যায়, এটা কতটা নিচে নামতে পারি আমরা? আপনি খালি ভাবেন। আমি জানি না বিএনপি সারাদিন ভাই কেন চুপ করে আছেন, কেন হাউমাউ করতেছেন না? উচিত তো, ওনাদের ভয় ওখানে যদি আমাদের ভারতের সাহায্য লাগে। না না, ওনাদের সমস্যা হচ্ছে তো, জনগণের সমর্থন আশা করি না। আমি আশা করি ভারতের সমস্যা, ভারতের সমর্থন দরকার নাই ভারতের। এই যে চেতনা না আসলে বিএনপিও টিকবে না ছাত্র জনতার সাথে। ছাত্র জনতাকে সাথে নিয়ে যেতে হবে। সারাদিন ভাই উচিত তো মামলা করা, মামলা করেন না এখনো। কে নিয়ে গেল, কোন বিওপি দিয়ে গেল বলতে হবে। আপনি দেখেন ভারতীয় মিডিয়াগুলি কি কি বলতেছে, আমাদের মিডিয়া চুপ, পররাষ্ট্র মন্ত্রণালয় চুপ, বলতেছে আমাদের চিটাগাং নিয়ে যাবে, ভারতের অংশ হবে, কি কি আদে বাদে কথা বলতেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ঘুমাচ্ছে, স্বরাষ্ট্র ঘুমাচ্ছে, তথ্য মন্ত্রণালয় কিছু খবর নাই। উচিত ছিল স্বরাষ্ট্র ডেকে এনে চরম ভাবে তাকে বিপদস্ত মানে বিব্রত অবস্থায় ফেলা কমিশনারকে, ভারতীয় হাই কমিশনারকে। কিছুই করেনি এখনো। মানে আমার তো আমি বুঝি না এদের সমস্যা কোথায়। আমাদের মিডিয়াগুলি চুপ, ওদের মিডিয়া বলে আমাদের মিডিয়া বলে না কেন? আমাদের বলতে হবে মুর্শিদাবাদ আমরা নিয়ে নিব। তা ওই আপনার আন্দামান দ্বীপপুঞ্জের কলিমুল্লাহ ভাই ভালো জানবেন, ওর ম্যাক্সিমাম লোক বাংলাদেশি, ফরিদপুরের লোক, নোয়াখালীর লোক, আন্দামানের, বাংলায় কথা বলে। আমরা ওটা কেন পাবো না? ওটা আমরা দাবি করি, আমাদের প্রকাশ্যে বলতে হবে এগুলি, দে ডিজার্ভ ইট। আমি এগুলি সব করতেছে হাসিনার পক্ষ হয়ে করতেছে, আমাদের মিডিয়া ঘুমাচ্ছে। এবং এই গুমের সাথে তো অনেকটাই ভারতীয় অংশ জড়িত। এবং অনেকে ভারতীয় মানে আপনি বোঝার চেষ্টা করেন, ভারতের অংশ ছিল শেখ হাসিনা, আওয়ামী লীগ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে পাওয়ার হোল্ড করে, যে ক্ষমতা হোল্ড করে, তার চেয়ে অনেক নিম্নতম মানে আরো নিচের পাওয়ার হোল্ড করতে হাসিনা। কোনোদিন কথা বলতে পারে না ভারতের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি আপাতত অনেক কথা বলেন, সরাসরি সমালোচনা করেন। আমাদের কেউ করছেন আগে? কেউ করেন নাই, পুরো জাতি করেন নাই। যারা করছেন তারাই বিদ্রোহী। সুতরাং ভারতের এই অপকর্ম ছাড়া কিভাবে সারাদিন ভাই বিদেশে ভারতে যায়? আমাদের বিজেপি সাহায্য না করলে কিভাবে ভারতে যায়? আমাদের গোয়েন্দা সাহায্য না করলে কিভাবে ভারতে নেয়? তা গাড়ি দিয়ে নেওয়া হয়েছে, ইনভেস্টিগেশন করলে বাইরে হবে। এখন ইনভেস্টিগেশনের মধ্যে প্রক্রিয়া, তদন্ত ডিফিকাল্ট। বাট আমরা তো নোট দিতে পারি, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো চিঠি দিতে পারি ভারতীয় হাইকমিশনে, তোমরা এই কাজগুলি করছো, দুঃখ প্রকাশ করো। একই সাথে হিল ট্যাক্সে তারা অনেক অপকর্ম করছে স্বাধীন হওয়ার পরের থেকে ভাই আপা। শান্তি বাহিনী সৃষ্টি, প্রশিক্ষণ, আমাদের প্রায় 30,000 লোক মারা গেছে ভারতের জন্য। ভারত কখনো আমাদের মঙ্গল চায় নাই। ভারত এই জন্য ক্ষমাতেই তো হবে, তাহলে আমাদের দেশপ্রেম ফিরে আসবে। আমরা ভারতের প্রতি সহানুভূতি দেখানোর কোনো স্কোপ নাই। হিল ট্যাক্স থেকে এখন অশান্ত সব ভারত। আমাদের উচিত, জাতি এখন ঐক্য হয়েছে, আমাদের স্বরাষ্ট্র, আমাদের উপদেষ্টা যদি ভালো থাকে, যদি ঠিক মতো কাজ করে, ইনশাল্লাহ আমরা এই বিপদ পার হইতে পারবো। কারণ সবাই এখন পানিতে নামতে সাঁতরে পার হইতে হবে, সবাই আমরা সাঁতরে পারবো ইনশাল্লাহ। আর যে অভিযোগটা করা হয়েছে আন্তর্জাতিক আদালতে, সেই বিষয়ে আপনার কাছে কিছু শুনতে চাই। কলিমুল্লাহ ভাই ভালো বলতে পারবে, যে কেউ অভিযোগ করতে পারে পাগলের মতো। আমি একটা ছোটখাটো লেফটেন্যান্ট কর্নেল, তার উপরে বরখাস্ত, 3 মাস হয়ে গেছে, কোনো খবর নাই, করবো। আপনার ব্যাপারে কেন কি বলেছে সেখানে? আপা আমি কখনো কারোর কাছে রিকোয়েস্ট করি নাই, আমি অপেক্ষা করতেছিলাম তারাই আমাকে আসতে হবে। তারা এটা করতে অনেক দেরি করছে, বাট তারা করতেছে, এখন বেশ দ্রুততার সাথে করতেছে। পরে হইলেও তারা বুঝতে পারছে সমস্যাটা অনেক বড়, অনেক কিছুই তো আসলে পরিষ্কার না, ভয়ে আতঙ্কে বলে না। সবাই তো সবার চাকরি বাঁচানোর জন্য, বা আসলে যারাই আছে সবাই তো এই গত সরকারের পৃষ্ঠপোষকই ছিল। তো আমার কথা হলো আপা, এই যে আন্তর্জাতিক অপারেশন ট্রাইব্যুনাল আমার নাম নিয়েছে ডাক্তার ইউনূসের সাথে, আমি তো গর্বান্বিত, কিছুই বলার নাই। আমার কি অপরাধটা কি? আমার আয়নাগর নিয়ে বলছি, আগেও বলছি আপা, আপনার টকশোতে বলছি, আর 2 বছর আগে, এই ডিজেফাই কে ভয় না করে
আওয়ামী সরকার ভয় না করে, কিন্তু আমি প্রতিবাদ করছি, কেউ করে নাই। এই এত বড় একটা সংস্থার, আতঙ্কের সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ করা আমি করছি আপা। ওই যারাই করছে হয়তো প্রতিবাদ বিদেশ থেকে, দেশে বসে কেউ করে নাই আপা। এবং তারপর আইসিটি মামলা, কত কিছু মামলা আমার পরিবার কিভাবে হ্যান্ডেল করছে, আলটিমেটলি মহান আল্লাহ বিজয় দিছেন। এটা শিক্ষিত আইনগত ছিল এবং তাদেরকে আমি হেদায়ত দিছি, ভাই তোমরা তো নিজের ইচ্ছে করো নাই, কারো ইচ্ছায় করছো, স্বীকার করে নাও, ঝামেলা মেটে যাক, দণ্ড বড় কথা না, অপরাধ স্বীকার করে তুমি অনুতপ্ত হও, আমাদের দণ্ড দরকার নাই। বাট আগে বেঁচে যেন এই জিনিস না আসে, তার জন্য আমাদের চেষ্টা করতে হবে, যা পার হয়ে গেছে আগামীতে যাতে না হয়, এটাই আমাদের বড় কথা। আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, হ্যাঁ জি বলেন হাসিনুর ভাই, কিছু বলতে চেয়েছিলেন? আচ্ছা, আমি ডক্টর নাজমুল হাসান, না আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ বলেন। না বলতেছিলাম আপা, আমরা কিন্তু এই বিপ্লবের সাথে অনেকদিন ধরে আমরা জড়িত, ছাত্রদের সাথে আমাদের পরীক্ষা, আমরা তো আসলে বিপ্লবের মধ্যেই ছিলাম, বিদ্রোহ করতাম, আপনার সাথে কথা বলতে 2 বছর আগে এই সরকার বিপক্ষে ছিলাম সব সময়। এই ডিএচএতে আমরা কিন্তু 2 তারিখই সংগঠন ঘটাই, প্রেস ব্রিফ করে আমরা করে, তারপর ছাত্র বউ বাচ্চা রাস্তায় নেমে যায়, তারপরে 3 তারিখ মহাখালী ডিএচএস। বাট ঘটনাটা কিন্তু আমরাই ঘটাই। অনেক লোক ভয় পায়, আতঙ্কে পায়, আসে না, সামনে যায় না, প্রেস ক্লাবে যায় না। আপনি মাঠে ছিলেন, আপনি মাঠে ছিলেন, অনেকে হয়তো জানে না, বাট আমরা জানি যে আপনি কিভাবে মাঠে ছিলাম, ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার ছিল, আমরা ছড়া গুলি খাইছি, রাস্তায় ঘুমাইছি, মসজিদে ঘুমাইছি। বাট কথা হলো একটা আনন্দ আছে, 71 যুদ্ধ করতে পারে নাই, কলিমুল্লাহ ভাই যুদ্ধ করছেন কিনা জানি না, এটা একটা বিজয়, আলাদা মজা। আর সেই হিলটাসে যুদ্ধ করতাম, সাফল্য ছিল। বাট ওটা একটা স্পিড, এটা মজাটা আলাদা। আপনি অবাক হবেন, রাস্তার পাশে বসে আছি কয়েকজন অফিসার, আমরা ঠেলা গাড়ি আলা বলতেছে আইসা, ভাই শশাটা খান, সে এমনি ডোনেট করছে, টাকা নিচ্ছে না। আপনি বুঝেন বিপ্লবটা কোথায় গেছে, এর অবদান সবার। ওই ঠেলা গাড়ি আলা থেকে শুরু করে মসজিদের ইমাম মুয়াজ্জিম ফ্যান ছেড়ে দিয়েছে আমাদের জন্য, রেস্ট করতেছি আমরা মসজিদের ভিতরে সেগুন বাগিচায়। সুতরাং এই গণজোয়ার, এই বিপ্লবটাকে ধারণ করতে হবে আপা, এবং ইনশাল্লাহ আমরা আগায় যাব, কোনো সমস্যা হবে না। আমাদের বাচ্চারাও শিখলো বিপ্লব থেকে, তারাও অন্তত প্রতিবাদ করবে আগামীতে। এই সমালোচনা কি আনন্দ, আর ক্ষমতা থাকা কি বিতর্ক, এটা কলিমুল্লাহ ভাই আমি আর ওই আসিফ নজরুলরা বুঝতেছে। এটা আসলে এখান থেকে বলা অনেকটা সহজ, এবং এটা দরকার আছে আপা। ভুলটা না বললে ভুলটাকে ধরতে হবে, একটা আপনি সমালোচনাটাকে যে আপনি অ্যাসেট হিসেবে ধরেন, আপনার পথটা অনেক সহজ হবে। এটাই আপা আমার বলার, আমি আর কি বলবো। আপনি যেটা বলেছেন যে চাকরির বয়স নিয়ে, আপনি যেটা বলেছেন যে আপনাদের অনেকেরই হয়তো চাকরির বয়স নেই, কিন্তু যাদের চাকরির বয়স আছে তাদেরকে কেন যোগদান করানো হচ্ছে না? আপা আমি কখনোই চাবো না খারাপ অফিসার বা অফিসারের মধ্যে সমস্যা আছে তারা সেনাবাহিনীতে ফেরত আসুক, বা যাদেরকে অনৈতিকভাবে বের করে দেওয়া হয়েছে, চাকরি আছে, তাকে সম্মান দিয়ে ফেরত নেওয়া উচিত। একটা কমিশন করার কথা বলা হয়েছিল, আমি আজকে শুনছি বাইদা ভাই কমিশন একটা করা হচ্ছে, এবং ওদেরকে ফেরত নেওয়ার চেষ্টা করবে, যারা ইয়াং আছে মূল্যায়ন করা হবে। বাট এটা খুব স্লো, এই স্লোটাই বড় সমস্যা। এর মধ্যে আছে আবার এটা তো আবার ওই কোনটা করলে ভয় আসে, কতদিন সরকার থাকে, আবার না। আজকে আমি কথা বলতেছিলাম সেন্সিটিভ একটা ডিপার্টমেন্টের সাথে, আমি বলি তোমরা তো সমস্যা সৃষ্টি করতেছো, আবার না সেনাবাহিনী ক্ষমতা নেয়, না স্যার আমরা নিব। এইটাই তো সমস্যা, এই জায়গাটা খোলসা করো না কেন, জনগণের কাতারে আসো না কেন? তুমি জনগণের বেতনে তোমার বেতন মানে পেমেন্ট মানে বেতন পাও জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের কাতারে আসো, তোমার অবস্থান পরিষ্কার করো, জনগণের কাতারে দাঁড়াও, আমাদের সংবিধান লেখায় তোমরা কন্ট্রিবিউট করো, তাহলে জনগণ তো আপন করে নিবে। জনগণকে বলো, নির্বাচন কমিশনারদেরকে, ধর্মীয় নেতাদের, আপনারা আমাদের কেমন দেখতে চান, জিনিসটা সহজ। এটা যদি না বুঝে মানে আসলে অভ্যস্ত না তো আমরা, যার জন্য এই সমস্যা। ওই যে বললাম চেয়ার ছাড়লে, ভাই বলছেন চেয়ারে গুলো লাগানো থাকে, উঠতে চায় না, এই সমস্যা।